ব্যাংকিং ব্যবসা ও তার ধরন থেকে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, শিল্প ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, এই 4টা টপিক যদি তুমি পড়ে ফেলো, আমি আশা করি যে তোমাকে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন থেকে আর কোনো কিছু তোমাকে ধরে রাখতে পারবে না। আমি যে যে টপিকগুলো তোমাকে বলে দেবো, ওই টপিকগুলো তুমি সৃজনশীলে খুঁজবে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। যারা কিছুদিন পরে পিটিএস পরীক্ষা অংশগ্রহণ করবো তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং যে সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টে আজকে আমি চূড়ান্ত পর্যায়ে মানে হচ্ছে পিটিএসটা এটা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। এবং এই সাজেশন তুমি যদি ফলো করো, আশা করি অনেকে বলতে পারে কয়েকদিনের মধ্যে কীভাবে শেষ করতে পারো। আমি আসার আগে যে তোমরা এই অধ্যায়গুলো অলরেডি ক্লিয়ার করে ফেলছো, কীভাবে পড়বা, কোন কোন টপিকগুলো পড়বা সেটা হয়তো তোমরা জানো না। আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে বলে দিব কোন অধ্যায় থেকে কোন কোন টপিক পড়তে হবে, ঠিক আছে? এবং এই টু জেড সব কিছু আমি আলোচনা করবো। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমত ফাইন্যান্স পার্ট এবং ব্যাংকিং পার্ট, তোমাকে প্রশ্নের সিস্টেমটা আগে জানতে হবে। প্রশ্নের সিস্টেমটা হচ্ছে তোমাদের 11টা কোয়েশ্চেন থাকবে, 11টা কোয়েশ্চেন থেকে 6টা থাকবে ফাইন্যান্সের আর 5টা থাকবে ব্যাংকিং পার্টের, ঠিক আছে? এখন 6টা সৃজনশীল থেকে থাকবে যে ফাইন্যান্সের, যদি আমি কথা বলি ফাইন্যান্সের 6টা বিভাগ থেকে, কি বলছি, ফাইন্যান্সের 6টা কোয়েশ্চেন কয়টা অধ্যায় থেকে আসবে, মানে কয়টা অধ্যায় থেকে থাকতে পারে। তোমাদের প্রথম যে মূলধনী ব্যয় পর্যন্ত, প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম সপ্তম অধ্যায় পর্যন্ত, এই 7টা অধ্যায় তোমার ফাইন্যান্স পার্টে রয়েছে। অষ্টম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত, মানে 13 অধ্যায় পর্যন্ত, বাদ বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো ব্যাংকিং পার্টে রয়েছে। এখন তোমাকে আমি বলে দিব যে ফাইন্যান্স পার্ট থেকে মাত্র 4টা অধ্যায় পড়লে হবে। 4টা অধ্যায় পড়লে তোমাদের কাভার হয়ে যাবে, আর বেশি পড়তে হবে না। অনেকে বলতে এই 4টা অধ্যায় আমাদের মুখে বলে দিলে হয়তো, একটা শর্ট ভিডিও দিয়ে দিলে হয়তো, এত একটা লং ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ভাই প্রয়োজন ছিল বিধে সেটা আমি তোমাদের হাজির করেছি ভিডিওটা। কারণ হচ্ছে এই অধ্যায় থেকে তোমাকে কী কী পড়তে হবে, মানে কোন কোন জায়গা থেকে কী কী পড়তে হবে সব কিছু আমি বলে দেবো। এখন আমি যদি তোমাকে ফার্স্ট অফ অল যদি বলি, ফাইন্যান্স পার্ট থেকে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই অধ্যায় থেকে আমাকে কী কী জানতে হবে। ফাইন্যান্স পার্ট থেকে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই অধ্যায় থেকে তোমাকে অবশ্যই শেয়ার কাকে বলে, বন্ড কাকে বলে, ডিবেঞ্চার কাকে বলে, এই 3টা জিনিস আগে আইডেন্টিফাই করতে হবে। মানে জিনিসটা কি, শেয়ার জিনিসটা কি, এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে মানে কি বোঝায়, বন্ড জিনিসটা ঘেটে দিয়ে কি বোঝায়, ডিবেঞ্চার জিনিসটা ঘেটে দিয়ে কি বোঝায়, আমি এটা দিয়ে কী করতে পারি, এটা কোন কাজে লাগে, যে জিনিসটা রয়েছে, ব্যাপারটা রয়েছে, ওটা তোমাকে জানতে হবে আগে। এরপরে যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে এগুলো ক্লিয়ার করে ফেললে আমি আশা করি তোমার সৃজনশীল কাভার হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা যদি আমি প্রত্যেকটা অধ্যায় যদি ভালো করে পড়ো, এমসিকিউ কাভার হয়ে যাবে, ঠিক আছে? এমসিকিউর জন্য তোমাদের প্রত্যেকটি অধ্যায় প্রত্যেকটি লাইন বাই লাইন যেগুলো কমন লাইন সেগুলো আন্ডারলাইন করে পড়তে হয়, সেক্ষেত্রে তোমার এমসিকিউগুলো কাভার হয়ে যায়, ঠিক আছে? এখন অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য থেকে আমাকে কী কী জানতে হবে। অর্থের সময় মূল্য তোমাদের 5টা বা 7টা সূত্র রয়েছে, মূলত 5টা সূত্রের ব্যবহার রয়েছে। এই 5টা সূত্রের ব্যবহার সম্পর্কে আমি একটা ভিডিও, ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে রেখেছি। ওই ভিডিওটা দেখে আসলে এ টু জেড, মানে এই অধ্যায়ে কতগুলো সূত্র রয়েছে এবং কী কী সূত্র তোমাকে জানতে হবে এবং এগুলোর কাজ কী, চক্রবৃদ্ধি, নর্মাল সূত্র, যেগুলো সব কিছু আমি একটা ক্লাসে আলোচনা করেছি। তুমি যদি অর্থের সময় মূল্য ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই ভিডিওটা দেখে আসবে, তোমাদের এ টু জেড কাভার হয়ে যাবে। এবার আমি যদি তোমাকে বলি ঝুঁকি ও অনিশ্চয়তা, ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে তোমাকে কি জানতে হবে। ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে আমাদের একটাই ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। সেটা কী ভাই? আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতি কীভাবে করা হয়, একদম সহজ নিয়মে, তোমাদের অলরেডি বইয়ে করানো আছে অঙ্কটা। যে অঙ্কটা বইয়ে করানো আছে ওই অঙ্কটা তুমি যদি একবার ভালো করে ফলো করো, আশা করি কাভার হয়ে যাবে ঝুঁকি অনিশ্চয়তা ওই অঙ্কটা। এবং অনেকে বলতে পারে আমাদের ক খ বিভাগে আমরা কী কী পড়বো। ক খ বিভাগে যারা এখন সাপ্লিমেন্ট ক্রয় করেছো বা করবে, বা এখনও সাপ্লিমেন্ট বের হয় না, অনেকে বলতে পারে সাপ্লিমেন্ট বের হয় না, আমি কীভাবে কিনবো। তোমাকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা গাইড রয়েছে না, ফাইন্যান্স গাইড রয়েছে না, মেন গাইড যেটা রয়েছে, ওই মেন গাইডের অধ্যায়ভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে। অধ্যায়ভিত্তিক প্রশ্ন যেগুলো দেওয়া আছে, তোমরা মানে একই প্রশ্নটা কয়বার রিপিট হয়েছে ওই প্রশ্নটা তুমি ভালো করে দেখে, মানে ওই প্রশ্নটা ভালো করে আন্ডারলাইন করবে। এই প্রশ্নটা এই বোর্ডে বেশি আসছে, মানে 2-3টা বোর্ডে এই প্রশ্ন রিপিট হয়েছে, ওই প্রশ্নগুলো একটু আইডেন্টিফাই করে ওইগুলো পড়ে যাবে, দেখবা কমন পড়ে যাবে। এরপর যদি আমি তোমাকে বলি মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এই অধ্যায় থেকে আমাকে কি জানতে হবে। এই অধ্যায় থেকে আমাদের গ এবং ঘ বিভাগের জন্য, 2টা বিভাগের জন্য অবশ্যই 2টা ম্যাথ তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে ব্যয়বেগ সময় নির্ণয়, আরেকটা হচ্ছে
গড় মুনাফা হার। ঠিক আছে, গড় মুনাফা হারের একটা আমার অলরেডি ইউটিউব চ্যানেলতে ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবা। গড় মুনাফার একদম ইজি করে দিয়েছি, একদম পানির মতো পরিষ্কার করে দিয়েছি, যাতে তোমাদের পরবর্তীতে এই টপিক নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, এবং একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন এই অধ্যায়, এই 4টা অধ্যায় পড়লে কি আমাদের কমন আসবে? হ্যাঁ ভাই, অবশ্যই কমন আসবে। তুমি যে ডিবেঞ্চার, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এই অধ্যায়টা পড়ো, এই অধ্যায়টা থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবা। অর্থের সময় মূল্য, ঝুঁকি, অনিশ্চয়তা, মূলধনী, আয় ব্যয়, প্রাক্কলন। ঠিক আছে, এই 4টা যদি পড়ো, এই 3টা অধ্যায় যদি পড়ো, এই 3টা অধ্যায় থেকে তুমি ম্যাক্সিমাম 2টা সৃজনশীল কমন পাবা। 3টা অধ্যায় থেকে ম্যাক্সিমাম তুমি 2টা সৃজনশীল কমন পাবা। ঠিক আছে, তো এখন অনেকে বলতে পারো যে আমরা তো জানি যে ফাইন্যান্স পার্ট থেকে 6টা সৃজনশীল থাকে, ব্যাংকিং পার্ট থেকে 5টা সৃজনশীল থাকে, টোটাল 11টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে। আমাদের 7টি কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। আমরা 7টা কোয়েশ্চেন কীভাবে অ্যান্সার করবো? 7টা কোয়েশ্চেন অ্যান্সার করা খুবই সহজ। ফাইন্যান্স পার্ট থেকে তোমাকে 3টা দিতে হবে, ব্যাংকিং পার্ট থেকে তোমাকে 3টা দিতে হবে। দুটোটা পার্ট থেকে তুমি 3টা দেওয়ার পর যে কোনো একটা পার্ট থেকে, না হয় ফাইন্যান্স পার্ট, না হলে ব্যাংকিং পার্ট, যে কোনো একটা পার্ট থেকে যে কোনো একটা সৃজনশীল অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে সাজেস্ট করবো যে ব্যাংকিং যে পার্টটা রয়েছে ওই ব্যাংকিং পার্টটা আগে অ্যান্সার করবা। কারণ হচ্ছে ফাইন্যান্সের যে পার্টের অঙ্কগুলো, ম্যাথগুলো রয়েছে, ওই ম্যাথগুলো করতে তো ইজি হলেও অনেক সময় একটা সৃজনশীল করতে তোমাকে কম 35-40 মিনিটের সময় লেগে যেতে পারে, যেহেতু এটা অঙ্ক, এটা বুঝে শুনে করতে হয়। ঠিক আছে, আর ব্যাংকিং পার্ট একটা সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হলে 25 বা 30 মিনিট বা 20 মিনিটের ভিতরে অনেকে কাভার করে ফেলতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ব্যাংকিং পার্টটা আগে ক্লিয়ার করো। ব্যাংকিং পার্টে 4টা সৃজনশীল তুমি ব্যাংকিং পার্ট থেকে দেওয়ার পরে ফাইন্যান্স পার্টে আসার পর ফাইন্যান্স পার্ট থেকে তুমি 3টে সৃজনশীল অ্যান্সার করে দিতে পারলেই একদম ইজি, 7টা সৃজনশীল কাভার হয়ে যাবে। এরপর চলো আমি যদি তোমাকে ব্যাংকিং পার্ট থেকে বলি, আমি তোমাকে কিন্তু ফাইন্যান্স পার্ট থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো বলে দিয়েছি। অনেকে বলতে কী বলেছেন, এই যে আমি অর্থের সময় মূল্য থেকে বললাম যে সূত্র রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তুমি কাভার করতে পারো, একদম কাভার হয়ে যাবে। ঠিক আছে, এরপর ঝুঁকি, অনিশ্চয়তা থেকে বলেছি আমি আদর্শ বিচ্যুতি তোমাকে পড়তে হবে। মূলধনী, আয় ব্যয়, প্রাক্কলন থেকে বলেছিলাম যে ব্যয়ের সময় এবং গড় মুনাফা হারটা পড়তে হবে। ঠিক আছে, এই টপিকগুলো পড়লে তোমাদের ফাইন্যান্স পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর চলো আমরা যদি ব্যাংকিং পার্টের কথাটা যদি বলি, ব্যাংকিং পার্ট, তোমরা ব্যাংকিং পার্টে তাও 4টা অধ্যায় দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমাদের মাত্র 8টা অধ্যায় পড়লে, মাত্র 8টি অধ্যায় পড়লে কাভার হয়ে যাবে, মাত্র 8টি অধ্যায়। এখন হচ্ছে 8টি অধ্যায়গুলো আমি আমাকে তো ফাইন্যান্স পার্টে বলে দেওয়া হয়েছে যে এই অঙ্কগুলো পড়লে কাভার হয়ে যাবে, কিন্তু এখন এগুলো তো কোনো ফাইন্যান্স ব্যাংকিং পার্টে তো কোনো ম্যাথ নাই, এগুলো কীভাবে পড়বো? এখন যে ফার্স্ট অফ অল তোমাকে যদি বলি ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এই অধ্যায় থেকে তোমাকে কী পড়তে হবে? এই অধ্যায় থেকে তুমি যদি 4টা টপিক পড়ো, আমি যে 4টা টপিক বলবো ওই 4টা টপিক যদি তুমি পড়ো, হ্যাঁ, যে টপিকগুলো পড়বে এগুলো তুমি লিখে নিতে পারো যাতে তোমাদের পড়তে সুবিধা হবে, বা বইয়ে দাগিয়ে নিতে পারো। আমি যদি ফার্স্ট অফ অল তোমাকে বলি বাণিজ্যিক ব্যাংক, তারপর রয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং হচ্ছে শিল্প ব্যাংক, এবং রয়েছে আঞ্চলিক ব্যাংক। এই 4টা টপিক, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন থেকে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, শিল্প ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, এই 4টা টপিক যদি তুমি পড়ে ফেলো, আমি আশা করি যে তোমাকে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন থেকে আর কোনো কিছু তোমাকে ধরে রাখতে পারবে না। আমি যে টপিকগুলো তোমাকে বলে দেবো ওই টপিকগুলো তুমি সৃজনশীলে খুঁজবা, মানে তোমার গাইডে সৃজনশীলে খুঁজবা যে এই টপিক থেকে কোন টপিকটা বেশি রিপিট হয়েছে, এবং এই 4টা টপিক থেকে আসলে কি বেশি কোয়েশ্চেন আসে, এটা আসলে কি কমন পড়বে। তুমি নিজে যদি সৃজনশীল গাইড খুলে যদি সৃজনশীলগুলো মিলাও, আশা করি তুমি খুঁজে পাবা। এই 4টা টপিক পড়লে এই ব্যাংকিং ব্যবসা ও তার ধরনের অধ্যায়টা কাভার হয়ে যাবে। বাণিজ্যিক ব্যাংক থেকে আমাকে কি পড়তে হবে? বাণিজ্যিক ব্যাংক থেকে তোমাকে জাস্ট একটা জিনিস পড়লে হবে, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। এই বাণিজ্যিক ব্যাংক থেকে তোমাকে বাণিজ্যিক ব্যাংকের যে কার্যাবলী, যে টপিকটা রয়েছে ওই বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী টপিকটা পড়ে ফেললে আমি আশা করি যে তোমাকে এই বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে প্রধানত 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রধান কার্যাবলী, একটা হচ্ছে বিশেষ এবং অন্যান্য কার্যাবলী। এই 2টা কার্যাবলী থেকে তোমাকে যে সুবিধা অসুবিধা রয়েছে এবং যে টপিকগুলো যে পয়েন্টগুলো আলোচনা করে সেগুলো পড়লে এই অধ্যায়ে তোমার কাভার হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাংকের আমানত। এই ব্যাংকের আমানত থেকে তোমাকে টোটাল 7টা টপিক পড়তে হবে। কয়টা টপিক ভাইয়া? এই ব্যাংকের আমানত থেকে তোমাকে 7টা টপিক পড়তে হবে। এই 7টা টপিকগুলো কী কী? এই 7টা টপিকগুলো রয়েছে
চলতি হিসাব, তারপর হচ্ছে স্থায়ী হিসাব, এবং হচ্ছে সঞ্চয় হিসাব, ডেবিট ক্রেডিট কার্ড, এবং রয়েছে এটিএম এবং রয়েছে লাস্ট যেটা রয়েছে এনি ব্রাঞ্চ ব্যাংকে। আমি যে তোমাকে 1 2 3 4 5 6 7 এই 7টা টপিক লিখে দিলাম, এই 7টা টপিক যদি তুমি পড়ো তোমার ব্যাংকের আমানত এই অধ্যায় থেকে A to Z কভার হয়ে যাবে। কারণ হচ্ছে চলতি সম্পদ জিনিসটা কি, স্থায়ী সম্পদ জিনিসটা কি বুঝিয়েছে, সঞ্চয় হিসাব জিনিসটা কি বুঝিয়েছে, ডেবিট ক্রেডিট কার্ড, এটিএম, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো সৃজনশীলে বেশি দিয়ে দেয়, মানে বেশি ক্ষেত্রে এই সৃজনশীলগুলোতে এই টপিকগুলো এসেছে এবং আসবে। এগুলো থেকে তুমি যদি কমন খুঁজে পাও, বিশেষ করে এই তিনটা, প্রথম যে তিনটা রয়েছে এই তিনটা বেশি থাকবে, এবং লাস্টে যে এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এই 4টা টপিক বেশি থাকে। ঠিক আছে, নাম্বার ডেবিট ক্রেডিট কার্ড বলতে গেলে এক্ষেত্রে মানে সব কিছুই যে 7টা টপিক দিয়েছে কোনোটা ছাড়া কোনোটা রেখে যাওয়া যায় না। এই 7টা টপিকে মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য তোমরা এই 7টা টপিক পড়ে ফেললে আশা করে কভার হয়ে যাবে। এখন যদি বলো কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে তোমাকে কি পড়তে হবে, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে তোমাকে 5টা পয়েন্ট পড়তে হবে। 5টা পয়েন্ট আমি বলে দিব, ওই 5টা পয়েন্ট পড়লে কভার হয়ে যাবে। প্রধানত তোমাকে জানতে হবে যে কেন্দ্রীয় ব্যাংক কি। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা জনকল্যাণমূলক ব্যাংক। এটা মানুষকে জনকল্যাণমূলক সাহায্য করে থাকে। কোনো মুনাফা অর্জন করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং এর কাজ কি, একটা পয়েন্ট গেল। কেন্দ্রীয় ব্যাংক কি এবং এর কাজ কি, একটা পয়েন্ট। এই পয়েন্টটা তুমি ভালো করে ক্লিয়ার করে ফেললে আশা করি কভার হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাংক বন্ধের নোটিশ দেয় কেন? একটা ব্যাংক যে বন্ধ করা হয়, ওই ব্যাংকটা বন্ধ কেন করা হয়, এর নোটিশটা কেন দেয়, নোটিশটা কেন দেয় সেটা তুমি একটা কোয়েশ্চেন থেকে পেয়ে যাবা। ঠিক আছে, তোমার সৃজনশীলগুলো যদি একটু নাড়াচাড়া করে যদি তুমি দেখো, আশা করি তুমি খুঁজে পাবা। এরপর হচ্ছে 13.3, 13.4, 13.5, যে 3টা পয়েন্ট বললাম। 13.3-এ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা, 13.4 এবং 13.5, এই 5টা পয়েন্ট তুমি যদি ভালো করে পড়ে ফেলো, এই কেন্দ্রীয় ব্যাংক একদম ইজি লাগবে। কেন্দ্রীয় ব্যাংক কি সেটা তুমি আসলে বুঝতে পেরেছ। A to Z সব কিছু কভার হয়ে যাবে। এখানে রয়েছে তোমার ব্যাংকিং ব্যবসা, তার ধরন, ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকের আমানত, কেন্দ্রীয় ব্যাংক। এবং ফার্স্টে আমি বলেছিলাম যে চারটা অধ্যায়, শেয়ার বন্ড, ডিবেঞ্চার, অর্থের সময়মূল্য, ঝুঁকি ও অনিশ্চয়তা, মূলধনী আয় প্রাক্কলন। টোটাল যে 8টা অধ্যায় তোমাকে দিয়েছি, 8টা করে যে 8টা অধ্যায় দিয়েছি, এই 8টা অধ্যায় যদি তুমি পড়ো A to Z 7টা কোয়েশ্চেন কভার করার জন্য, মানে একটা ফিটনেস পরীক্ষায় 7টা কোয়েশ্চেন কভার করার জন্য প্রিপেয়ার একটা প্রস্তুতি নিতে পারবা। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো এই 8টা অধ্যায়ে বেশি ফোকাস দাও, এর বাইরে একটা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো ভিডিওটা কেমন হবে অবশ্যই কমেন্টে বলবে, এবং কোন অধ্যায়ের এবং কোন বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে বলে যাবা। তো আজকে পর্যন্ত ভালো থেকো, এবং পরবর্তী আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।